লেবাননে ইসরায়েলের আগ্রাসন চলছে, ২৪ ঘন্টায় নিহত শতাধিক, হামলা ইয়েমেনেও। ব্যক্তিগত আক্রমণ করেই যাচ্ছেন ট্রাম্প, এবার কমলাকে বললেন মানসিক প্রতিবন্ধী। ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। দেখছেন 18 নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমি আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেও লেবাননে আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল। সবশেষ ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন আরও শতাধিক মানুষ। একই সঙ্গে ইয়েমেনেও হামলা শুরু করেছে ইসরায়েল। এতে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। সোমবার ভোরে প্রথমবারের মতো লেবাননের রাজধানী শহর বৈরুতের সীমানার মধ্যে হামলা চালালো ইসরায়েল। মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের প্রাণকেন্দ্র। সর্বোচ্চ মৃত্যু দক্ষিণ গভর্নরেট এলাকায় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আইন আল দেলব, টায়ার এলাকা ও পূর্ব লেবাননের বেকা উপত্যকায় নিহত হয়েছেন ৮১ জন। লেবানন জুড়ে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। এদিকে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ায় নেতৃত্ব সংকটে পড়েছে হিজবুল্লাহ। রোববার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরও ৩ শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তবে শীর্ষ নেতাদের হারিয়ে স্বল্প সময়ের মধ্যে বড় আঘাত হলেও হিজবুল্লাহ আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবানন সীমান্তের কাছে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন বৃদ্ধি করেছে ইসরায়েল। এতে করে লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, হামাসের পর হিজবুল্লাহকে নির্মূল করতেই সপ্তাহ জুড়ে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিন, লেবাননের পাশাপাশি ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাতেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাস ইসা, হোদেইদা বন্দরের বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্র বন্দরের স্থাপনাগুলোতে হামলায় নিহত হয়েছেন ৩ বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দরকর্মী। হামলার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হোদেইদার বেশিরভাগ এলাকায়। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন মার্কিন এক সিনেটর। মধ্যপ্রাচ্য সংকট অবসানে অঞ্চলটির নেতারা যখন জোর প্রচেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই একের পর এক হামলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে ইসরায়েল। এলোমেলো করে দিচ্ছে অঞ্চলটির নিরস্ত্র মানুষের জীবন। ইসরায়েলকে থামাতে কতটা আন্তরিক বিশ্ব নেতারা, সেটাই এখন বড় প্রশ্ন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। কমলা হ্যারিসকে মানসিক প্রতিবন্ধী বলে আবারও আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রোববার পেনসিলভানিয়ার পেরি এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আক্রমণের ঘটনার দায়ে কমলা হ্যারিসের অভিশংসন ও বিচার হওয়া উচিত। নির্বাচনের ১ মাস আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আবারও ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার অভ্যাস তার পুরনো। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধেও তিনি এমন হুমকি দিয়েছিলেন। এদিকে লাস ভেগাসের নির্বাচনী জনসভায় ৭,৫০০ সমর্থকদের সামনে দেয়া ভাষণে ট্রাম্পকে আরও একবার বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে সরাসরি বিতর্ক দেখার অধিকার আমেরিকার জনগণের রয়েছে। নেভাডায় অনুষ্ঠিত এর আগের বিতর্কে অসংলগ্ন উক্তির কারণে ট্রাম্প তার অনুসারীদের সমর্থন হারিয়েছেন বলেও মন্তব্য করেন কমলা হ্যারিস। ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-এ। এখনও নিখোঁজ রয়েছেন ৪২ জন। সোমবার নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে
সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভয়াবহ এই প্রাণহানি ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩,৫০০-এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আবহাওয়া পূর্বাভাস বিভাগ আগে থেকেই সতর্কবার্তা জারি করেছিল এবং পানিবিদ্যা ও আবহাওয়া অধিদপ্তরও আবহাওয়ার পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিল। তবে তাদের পূর্বাভাস ও সতর্কতা সত্ত্বেও কর্তৃপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে ব্যর্থ হয়। সংস্কারের দ্রুত অগ্রগতি ও একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাপানি গণমাধ্যম NHK'র সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব সব ক্ষেত্রে সংস্কার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। সেই সঙ্গে দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা করছে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকার উৎখাতে ছাত্র জনতার ভূমিকার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, দেশের ছাত্ররা নিজেদের জীবন দিয়ে বিপ্লব করেছে। দেশের নীতি নির্ধারণে তরুণ প্রজন্ম অবদান রাখবে বলে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে সবচেয়ে বড় দাতা দেশ হিসেবে জাপান তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় দেশের অর্থনীতির পুনর্গঠনে এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে জাপানের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। As quickly as possible, because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. আগামী ২৭ অক্টোবর আগাম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এজন্য আগামী ৯ অক্টোবর সংসদ ভেঙে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। গত শুক্রবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা নির্বাচিত হয়েছেন ৬৭ বছর বয়সী ইশিবা। মঙ্গলবার তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। গত শুক্রবার ইশিবা বলেন, তিনি তার ম্যান্ডেটকে শক্তিশালী করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি মধ্যবর্তী নির্বাচন চান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP'র নেতা ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। দলটি প্রায় কয়েক দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে জাপানের ক্ষমতায় রয়েছে। আটকে পড়া ২ মহাকাশচারীকে উদ্ধারে ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের পাঠানো ড্রাগন ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের জন্য ২টি খালি আসন নিয়ে ড্রাগন ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয় ড্রাগন ক্যাপসুলটি। এর আগে গত ৫ জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান নাসার ওই ২ নভোচারী। জুনের মধ্যেই মহাকাশযানে পৃথিবীতে ফেরার কথা ছিল তাদের। তবে নিজেদের মহাকাশযান থেকে হিলিয়াম গ্যাস লিকেজ হওয়ায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েন তারা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ২ নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরবে ড্রাগন ক্যাপসুল। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও জানাচ্ছে। চীন ব্রাজিলের প্রস্তাবিত ইউক্রেন শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ায় অতি ডানপন্থী ফ্রিডম পার্টির জয়, তবে গড়তে হচ্ছে জোট সরকার। বিরতি শেষে ফিরে এলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। চীন ও ব্রাজিলের প্রস্তাবিত ইউক্রেন শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছে সুইজারল্যান্ড। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে অংশ নেয় চীন, ব্রাজিল সহ কয়েকটি দেশের সরকার প্রধানেরা। বৈঠকে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে 2 দেশের
প্রস্তাবিত পরিকল্পনায় নিজেদের সমর্থনের কথা জানায় সুইজারল্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোলাস বেইডু। বলেছেন, চীন ব্রাজিলের প্রস্তাব একটি সম্পূর্ণ কূটনৈতিক সমাধান বলে তাদের কাছে মনে হয়েছে। আগামী গ্রীষ্মে শান্তি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সুইজারল্যান্ড। সেখানে ইউক্রেন অংশ নেবে, তবে রাশিয়ার অংশগ্রহণ নিশ্চিত নয়। এর আগে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বলেছিলেন, ইউক্রেনের দখলকৃত 4টি অঞ্চলকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি কিয়েভের ন্যাটোতে যোগদানের শর্ত ত্যাগ করতে হবে। তাইওয়ানের জন্য $567 মিলিয়ন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের সঙ্গে দ্বীপরাষ্ট্রটির উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রোববার এই সহযোগিতা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আওতায় তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রতিরক্ষা দপ্তরের সেবা, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ সহায়তা দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন বাইডেন। গত এপ্রিলে ইউক্রেনের পাশাপাশি ইসরায়েল ও তাইওয়ানের জন্য $1 বিলিয়ন নতুন সহায়তা সংক্রান্ত একটি বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তাইপের অভিযোগ আছে F-16 যুদ্ধবিমান সহ অস্ত্র সরবরাহে দেরি করেছে ওয়াশিংটন। তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্র দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র এবং অস্ত্র সরবরাহকারী। এদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে সেখানে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি বারবার দাবি জানিয়ে আসছে চীন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া এই প্রথম অতি ডানপন্থী দল ফ্রিডম পার্টি সাধারণ নির্বাচনে জয় পেয়েছে। এই জয়কে অভূতপূর্ব ও ঐতিহাসিক বলে বর্ণনা করা হচ্ছে দলের পক্ষ থেকে। নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফ্রিডম পার্টি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই জোট সরকারই গঠন করতে হবে। তবে জোট গড়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতারা বলছেন, তারা হাবার্ট কিকলের নেতৃত্বাধীন দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গড়বেন না। রোববার অনুষ্ঠিত নির্বাচনে হাবার্ট কিকলের নেতৃত্বাধীন ফ্রিডম পার্টি 29.2% ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছে। সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লেবাননে ইসরায়েলের আগ্রাসন চলছে, 24 ঘণ্টায় নিহত শতাধিক। ব্যক্তিগত আক্রমণ করেই যাচ্ছেন ট্রাম্প, এবার কমলাকে বললেন মানসিক প্রতিবন্ধী। ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। চীন ব্রাজিলের প্রস্তাবিত ইউক্রেন শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছে সুইজারল্যান্ড। এবং অস্ট্রিয়ায় অতি ডানপন্থী ফ্রিডম পার্টির জয়, তবে গড়তে হচ্ছে জোট সরকার। এই ছিল আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।